হাই, আজকের যে প্যাসেজটা সেটা হচ্ছে কেমব্রিজ 19 থেকে নেওয়া, টেস্ট 3 প্যাসেজ 1। প্যাসেজের একটা টাইটেল দেওয়া আছে, আর্কিওলজিস্ট ডিসকভার এভিডেন্স অফ প্রি হিস্টোরিক আইল্যান্ড সেটলার্স। তবে এটা কোনো একটা আর্কিওলজিক্যাল ডিসকভারি নিয়ে বলা হচ্ছে, যেখানে প্রি হিস্টোরিক কোনো আইল্যান্ড, প্রাগৈতিহাসিক কোনো আইল্যান্ডের সেটলারদের সম্পর্কে জানা যাবে। এনিওয়ে, এইসব বিষয় আমরা পরে আসছি। প্রথমে হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে যে কোয়েশ্চেন টাইপ কি কি আছে এখানে। যেহেতু প্যাসেজ 1 খুব একটা সারপ্রাইজিং নয় যে সেখানে ট্রু ফলস নট গিভেন আছে এবং এর সাথে সাথে ফিল ইন দ্য গ্যাপস আছে। খুবই টিপিক্যাল একটা প্যাসেজ, যেমনটা আমরা সচরাচর কেমব্রিজের প্যাসেজ 1-এ দেখে থাকি সেরকমই আছে। সো দেখা যাক এগুলো কতটুকু কঠিন হয় অথবা সহজ হয়। আমার সাথেই থেকো। ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপস থাকলে যে কোনো একটা দিয়েই শুরু করা যায়, কারণ দুইটাই ডিফিকাল্টি লেভেল একদম সমান, রাইট? খুব একটা কঠিন নয়, দুইটাই সহজ টাইপ অফ কোয়েশ্চেন এবং আমাদের প্রায়োরিটি লিস্টে এগুলো খুবই উপরের দিকেই থাকে। সো এজন্য আমি আর সিরিয়াল ব্রেক করতেছি না, আমরা হচ্ছে ট্রু ফলস নট গিভেন দিয়ে শুরু করবো। প্রথমে হচ্ছে প্যাসেজ ম্যাপিং করতে হবে এবং প্যাসেজ ম্যাপিং এর জন্য আমরা খুঁজবো নাম, নাম্বার অথবা ইনভার্টেড কমাযুক্ত কোনো শব্দ। তো প্যাসেজ 1-এর নাম অনেক পাওয়া যায়, যেমন এতে আছে ওভি, একটা আইল্যান্ডের নাম অফকোর্স, যেটা এখান থেকে বোঝা যাচ্ছে অন দ্য আইল্যান্ড অফ ওভি। তারপর হচ্ছে এটা সেরি শিপটন হবে নাকি ক্যারি হবে, ই দেওয়া আছে তাহলে সেরি হবে, সেরি শিপটন। আর আছে কেলো সাইট, একটা সাইটের নাম। আর আছে ক্লামশেল, মানে হচ্ছে ঝিনুকের শেল। এইটা হচ্ছে চেঞ্জ হওয়ার কথা নয়, হুবহু থাকা উচিত। আবার দেওয়া আছে ওবি, বাট এর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই নাম্বারটা 18,000। খুবই সহজে পাওয়া যাবে এবং এগুলো চেঞ্জ হওয়ার কোনো চান্স নাই, 11,700। তো প্যাসেজ 1-এ ম্যাপিংটা একটু সহজই হয়, এর কারণ হচ্ছে আহ, যে অনেকগুলো নাম এবং নাম্বার দেওয়া থাকে। এখানে কোনো নাম অথবা নাম্বার আমি পাইনি। শিপটন, ওবি আইল্যান্ড সেম জিনিস। এই যে এখানে আছে 1,000, তো 1,000 বছর যেখানে আমরা পাবো, এখানে হচ্ছে লাস্ট কোয়েশ্চনটা। ওকে, তো অনেক কিছু আমরা দাগ দিলাম, ওবি, চেরি, শিপটন, খেলো, ক্লামশেল, 18,000, 11,700, তারপর হচ্ছে 1,000। আমরা যাবো একদম শুরু থেকে। শুরু থেকে দেখবো যে কোন কোন জায়গায় কি কি আছে। ডক্টর সেরি শিপটন হচ্ছে এই আর্কিওলজিক্যাল ডিসকভারিটা করছে আমার মনে হচ্ছে, তো তার সম্পর্কে প্যাসেজের বিভিন্ন জায়গাতেই বলা হবে। বাট ওবি, এইটা আমরা প্রথমে এখানে পাইলাম। তারপর আর কি ছিল? কেলো ছিল। এই যে কেলো, এটা চোখে পড়তে আরো সাহায্য করলো এই যে এই জিনিসটা নিচে যে লাল লাল হাইলাইট করা, যার মানে হচ্ছে যে এটা স্পেলিং মিস্টেক। অ্যাকচুয়ালি স্পেলিং মিস্টেক না। 14,000 কি ছিল আমাদের কোয়েশনে? একটু দেখে আসি, সরি, ভুলে গেছি। না, 14,000 না, 18,000 ছিল, 11,700 ছিল আর 1,000 ছিল। ওকে, তো 14,000 ছিল না। কেলো কেলো অনেক জায়গায় আছে, 18,000 আছে। সব জায়গাতে দাগ দিলে দিতেও পারো, আর না না দিলে দেওয়ার দরকারও তেমন একটা নাই। এখানে আছে 11,700, কারণ প্রথমে যে জায়গায় পাইছি প্রথম কেলো সম্পর্কিত কোয়েশন ওই জায়গাতেই থাকার সম্ভাবনাটা বেশি। আর পরবর্তীতে যেখানে আছে তো খুঁজে পাওয়া যাবে, সমস্যা নেই। বাট তুমি যদি চাও দাগ দিতে পারো প্রত্যেকটা জায়গাতেও। আহ there is nothing wrong with it। এখানে হচ্ছে নিষেধ করার কিছু না এটা। এই হচ্ছে 1,000 বছর, যেটা হচ্ছে সর্বশেষ ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন ছিল, যার মানে হচ্ছে, এবং যেটা রিসেন্টলি খুবই দেখা যাচ্ছে যে ট্রু ফলস নট গিভেন গুলো একদম পুরো পেসেজ জুড়ে ছড়ায়া ছিটাইয়া দিয়ে দিছে। বাট তারপরও পেসেজ 1 কতটুকু কঠিনই বা করবে? আই মিন, এরকম না করলে তো, যদি পেসেজের অর্ধেক অংশ থেকে হচ্ছে ট্রু ফলস নট গিভেন দিয়ে দেয়, তো আরো সহজ হয়ে গেল একদম, মানে পানিবাদ হয়ে যাবে সবকিছু। তো একটু একটু কঠিন করার জন্য হচ্ছে তারা এই কাজটা করে যে পুরো পেসেজ জুড়ে ছড়ায় ছিটাতে। তারপরও খুব একটা কঠিন হয় না, সেটা আমরা দেখেছি। পেসেজের পর পেসেজ আমরা দেখেছি যে পেসেজ 1-এ কোয়েশ্চেন গুলা খুবই সহজে খুঁজে পাওয়া যায়।
এবং এক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না, যেহেতু অনেকগুলো নাম এবং নাম্বার দেওয়া আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাবো প্রথম কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেনে গিয়ে আমি কোয়েশ্চেনটা পড়বো, পড়ে বোঝার চেষ্টা করব কি বলছে। তারপর কিওয়ার্ড সিলেক্ট করব, তারপর স্ট্রেস ওয়ার্ড সিলেক্ট করব। যারা পড়ে বুঝতে অসুবিধা হয় তোমরা একটু ভেঙে ভেঙে পড়বা। আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস। টেক প্লেস করা মানে কোনো কিছু ঘটা। ওকে, এটা একটা ফ্রেজ। আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস, তার মানে আর্কিওলজিক্যাল রিসার্চ আগেও ঘটেছে, আগেও হয়েছে, ক্যারি আউট করা হয়েছে অন দ্য আইল্যান্ড অফ ওবি। ওবিতে আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছে বিফোর দ্য অ্যারাইভাল অফ চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস। তাহলে চেরি শিপটন এবং তার কলিগ আসার আগেও আর্কিওলজিক্যাল রিসার্চ ওইখানে হয়েছে। তার মানে চেরি শিপটন ওরা প্রথম নয়, তাদের আগেও চেরি শিপটন তো রিসার্চ করছে, যেটা আমরা প্রথমেই দেখলাম, যে আর্কিওলজিক্যাল যে রিসার্চটা সেটা ওরা ক্যারি করছে। বাট দ্য কোয়েশনে বলতেছে যে তাদের আগেও এখানে রিসার্চ হয়েছে। সো কিওয়ার্ড তো এখানে অবভিয়াস, চেরি শেপটন, তারপর রিসার্চ। নাম নাউন গুলো কিওয়ার্ড, মনে রাখবা, হ্যাঁ, সবগুলো নাউন কিওয়ার্ড। চেরি শেপটন, তারপর হিজ কলিগস, এগুলো সব কিওয়ার্ড। ওকে, কারণ নাউন গুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়। বাট স্ট্রেস ওয়ার্ড কি, কোন জিনিসটা চেঞ্জ হইতে পারে? আমি বলছি অ্যাডজেক্টিভ স্ট্রেস ওয়ার্ড হয়, অ্যাডভার্ব স্ট্রেস ওয়ার্ড হয়, তারপর কিছু কিছু সময় ভার্বও স্ট্রেস ওয়ার্ড হয়। আর যেগুলোতে খুব জোর দিয়ে বলা হয়, যেমন মোস্ট, অল, অ্যালোন, অনলি, ফার্স্ট, এরকম জিনিসে স্ট্রেস ওয়ার্ড হয়। কিন্তু এখানে একদম ব্যতিক্রমধর্মী একটা স্ট্রেস ওয়ার্ড, সেটা একটা প্রিপোজিশন, যেটা নর্মালি হয় না। এটা বিফোর অথবা আফটার। তার মানে তাদের আগে হইছে নাকি পরে হইছে, অর্থাৎ তাদের আগে হইছে কি না এটা আমরা দেখবো। অলরাইট, তারা আসার আগে এখানে রিসার্চ হয়েছে কি হয়েছে না। দ্যাটস ইট। আমরা যদি পেজে যাই এখন, কি এগুলো কোন জায়গায় আছে আমরা একটু খুঁজে পাইছি। এই যে তারপর রিসার্চ শব্দটা আছে, কি এই যে রিসার্চ আছে, মানে এখানেই আনসার, এটা বোঝা যাচ্ছে, যেহেতু প্রথম কোয়েশ্চেন, প্রথম প্যারাগ্রাফে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া গেল, মানে এখানে আনসার। আমরা খুঁজতেছি কি, যে এই যে শেরি শিপটন আসছে তার আগে, এবং এই যে হিজ কলিগস আছে তার আগে রিসার্চ হয়েছে। দেখা যাক। In early April 2019, Dr. Seri Shipton and his colleagues from Australian National University became the first archaeologists to explore Ovi, one of many tropical islands in Indonesia, Maluku, Utara province. But whatever, এখানে কি বলছে যে তারা প্রথম আর্কিওলজিস্ট, তারা প্রথম আর্কিওলজিস্ট হয়ে গেছে ওবি এক্সপ্লোর করার জন্য। তাইলে কি এখানে তাদের আগে আরো রিসার্চ হয়েছে? তোমাদের কি মনে হয়, তারা যদি প্রথম হয় তাহলে তাদের আগে রিসার্চ করা সম্ভব? অফকোর্স না, এটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি, যার কারণে একে আমরা ফলস লিখে দেব। খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আই হোপ তোমরা বুঝতে পারছো। পরবর্তী কোয়েশ্চন, এট দ্য ক্যালো সাইটস। ক্যালো সাইট বা ক্যালো যে এলাকাটা আছে ওইখানে, দ্য রিসার্চার্স ফাউন্ড, রিসার্চাররা পাইছে, দ্য ফার্স্ট ক্লাম শেল অ্যাক্সেস এভার টু বি ডিসকভার্ড ইন দ্য রিজন। ওই রিজনে ডিসকভার করা হয়েছে এমন প্রথম ক্লাম শেল তারা পাইছে। কি বলতে পারছে যে ক্যালোসাইটে তারা যে ক্লাম শেলটা পাইছে এটা প্রথম ছিল এই রিজিয়নে। অলরাইট, ফার্স্ট ক্লাম শেল। তো এখানে অবশ্যই ক্যালোসাইট নাউন, ক্লাম শেল নাউন, কিওয়ার্ড, অ্যাক্সেস তুমি নিতে পারো কিওয়ার্ড হিসাবে। বাট স্ট্রেস ওয়ার্ডটা কি হবে? ওই যে আমি কিছু শব্দ বলছিলাম, যে মোস্ট, অ্যালোন, অল, ওইগুলোর মধ্যে একটা শব্দ ফার্স্ট ছিল। তো এইটাও একটা স্ট্রেস ওয়ার্ড। আমরা দেখবো যে তারা ফার্স্ট ক্লামশেল পাইছিল কি পায়নি। তখন এই শব্দটাই চেঞ্জ হবে, যে প্রথম ক্লামশেল ওইখানে ছিল কি ছিল না, নাকি অন্য জায়গায়ও ক্লামশেল পাওয়া গেছিল ওই সময়। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তোমরা আগে ওই জায়গাটাতে যাই, খেলো যেখানে পাইছি, এই যে খেলো। তারপর এখানে কি ক্লামশেল নিয়ে কথা বলা হচ্ছে? ক্লামশেল আমরা আগেও দাগ দিয়েছিলাম, বাট আগে এই যে ক্লামশেলস। ওকে, এক্সেসও আছে, রাইট? তার মানে এখানে আনসারটা আছে, আর ক্যালো তো আছেই। ওকে, আমরা দেখি। আমরা খুঁজতেছি যে ক্যালোতে প্রথম ক্লামশেল পাওয়া গেছে।
ক্লামশেল দিয়ে তৈরি অ্যাক্সেস পাওয়া গেছে। ওকে, কুঠার পাওয়া গেছে। সেন্টেন্সের শুরু থেকে আমরা শুরু করি এখান থেকে। দ্য আর্লিয়েস্ট অ্যাক্সেস এট কেলো ওয়ার মেড ইউজিং ক্লামশেল। ক্লামশেলে হচ্ছে আর্লিয়েস্ট যে অ্যাক্সেস পাওয়া গেছে এইগুলা, সরি, আর্লিয়েস্ট প্রথম দিকে যে কুঠারগুলো পাওয়া গেছে কেলোতে, এগুলো হচ্ছে ক্লামশেল দিয়ে তৈরি। Access made from clamshells from roughly the same time had also previously been found elsewhere in the region. তাহলে আচ্ছা, সেন্টেন্সটা পড়া শুরু করো, সরি শেষ করো। ইনক্লুডিং অন দ্য নিয়ার বাই আইল্যান্ড অফ গেবে টু দ্য নর্থ ইস্ট, হোয়াট এভার। তাহলে আমাদের কোয়েশনে বলছিল, আমরা লেটস গো ব্যাক টু দ্য কোয়েশন। আমাদের কোয়েশনে বলছিল যে এই যে কেলোসাইটে যে ক্লামশেলটা পাওয়া গেছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট ক্লামশেল অ্যাক্সেস এভার টু বি ডিসকভার্ড ইন দিস রিজন। এই যে এলাকাটা, ওভি এলাকা, হোয়াট এভার, তো এই এলাকার প্রথম ক্লাম শেলের অ্যাক্সেস ছিল হচ্ছে কেলো সাইটে পাওয়া গেছে। কিন্তু কোয়েশনে, সরি প্যাসেজে কি বললো, প্যাসেজে আমরা কি পাইলাম যে আর্লিয়েস্ট যে অ্যাক্সেস গুলা এগুলা হচ্ছে ক্লাম শেল দিয়ে তৈরি, এটা বুঝতে পারছি আমরা। কিন্তু অ্যাক্সেস মেড ফ্রম ক্লাম শেল ফ্রম রাফলি দ্য সেম টাইম, এই যে খেলোতে যে টাইমে পাওয়া গেছে, হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড এলসওয়্যার ইন দিস রিজন, এই এলাকার অন্য জায়গাগুলোতেও পাওয়া গেছে। তাইলে কি কেলোতে ফার্স্ট এবার ক্লামশেল পাওয়া গেছে? না, কারণ এই যে সেম টাইমের ক্লামশেল গুলা অন্য তৈরি অ্যাক্সেস, ক্লামশেল দিয়ে তৈরি অ্যাক্সেস গুলা অন্য জায়গায়ও পাওয়া গেছে এই রিজিয়নের, এই এলাকার। একটা উদাহরণ দিতে তারা গেছে। তাহলে এটা প্রথম হইতে পারে না, বরং এটা বরং কন্ট্রাডিক্টরি, কারণ কি অন্য জায়গায়ও পাওয়া গেছে, তাহলে প্রথমটা ওইখানে পাওয়া যায়নি। তো এই জন্য এইটারও আমরা কি লিখে দেব? ফলস লিখে দেব। কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি খুব স্ট্রেট ফরওয়ার্ড। সো আমি আশা করতেছি যে তোমরা বুঝতে পারতেছো। আমরা চলে যাবো 3 নাম্বারটাতে। The size of Ovid today, Ovid আজকের যে সাইজ, is less than it was 18,000 years ago. খুবই সহজ একটা বিষয়। আজকের যে সাইজটা আছে এবং 18 বছর আগে যে সাইজটা ছিল, আজকেরটা হচ্ছে লেস, আজকেরটা হচ্ছে কম। তাহলে এটাই স্টেটমেন্ট যে কম নাকি বেশি, তাই তো? আমাদের কিওয়ার্ড গুলো এখানে অবভিয়াস, যে 18,000 বছর, এটা তো দেখলামই আমরা কোন জায়গায় আছে। তারপর হচ্ছে সাইজ, আমরা গিয়ে দেখবো যে আজকে কম ছিল নাকি বেশি, আসলে আজকে কম আছে নাকি বেশি আছে। এই যে 18,000 পাইছি, তার সাইজ নিয়ে কি বলা হয়েছে? তার সাইজ ডেন্স নিয়ে বলা হচ্ছে। ডেন্সের বিষয় না, কিন্তু আমরা খুঁজতেছি তার আকৃতি, আকার। সাইজ নিয়ে লার্জার, ওকে, হোয়াট এভার, সাইজ এখানে আছে। তাহলে আমরা হচ্ছে এটা শুরু থেকে পড়বো এখানে। সি লেভেলস ওয়ার অ্যাবাউট 120 মিটার্স লয়ার, মানে যে 18,000 বছর আগের কথা বলতেছে এরা, তখন কি ছিল? এটাই যে ক্লাইমেট ড্রাই ছিল, কোল্ডার ছিল, হোয়াট এভার। এর সাথে সাথে তারা বলতেছে সি লেভেলস ওয়ার অ্যাবাউট 120 মিটার্স লোয়ার। সি লেভেল লোয়ার ছিল, পানির লেয়ারটা অনেক নিচে ছিল। মিনিং ওবি ওয়াজ এ মাচ লার্জার আইল্যান্ড encompassing what is today the separate islands of Bisa as well as several other small islands nearby. তাহলে আজকে যেটা পাওয়া যায়, যেটা সেপারেটেড, ওবি আইল্যান্ডটা সেপারেটেড আজকে, বাট তখন কি ছিল? ওইটা লার্জার ছিল, এনকম্পাসিং দ্য আইল্যান্ড অফ বিসা সহ আরো কিছু ছোট ছোট আইল্যান্ড নিয়ে। তাহলে তার সাইজটা আগে লার্জার ছিল, বেশি ছিল, বড় ছিল, তার মানে এখন ছোট, তাই না? এটা বোঝা যাচ্ছে যে এখানে বলছে যে সি লেভেল 120 মিটার নিচে ছিল, তার মানে ওই যে সমুদ্রের দিক থেকে অনেক এরিয়া, রাইট, ড্রাই ছিল, ল্যান্ডের ল্যান্ডের আওতায় ছিল, যার মানে হচ্ছে এরিয়াটা আরো অনেক বড় ছিল। এখন যেহেতু সমুদ্রের 120 মিটার উপরে চলে আসছে, তার মানে ল্যান্ড এরিয়া আরো অনেক কমে গেছে, আরো ছোট হয়ে আসছে। বাট হোয়াট এভার, এই পুরো বিষয়টা পরে বোঝা গেল যে ওবি ওয়াজ মাচ লার্জার আইল্যান্ড, অনেক বড়, বেশি, আই মিন লার্জার, এখন যত বড় তার চেয়ে একটু বড় ছিল আইল্যান্ড অতীতকালে, অর্থাৎ এই যে 1800 বছর, 18,000 বছর আগে। কিন্তু কোয়েশ্চেনে কি বলছে? আচ্ছা, এখানে আর কিছু জিনিস বলছে যে বি সাউথ আগে ওইটার এনকম্পাসিং ছিল, এটার মধ্যেই ছিল, তারপর নিয়ার বাই আরো কিছু ছোট আইল্যান্ডের মধ্যেই ছিল, হোয়াট এভার, ওইটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে ইকুয়েশনে বলছে যে এখন তার সাইজটা লেস দেন ইট ওয়াজ 18,000 বছর আগে। 18,000 বছর আগে যতটা ছিল তার চাইতে এখন কম আছে।
প্যাসেজে বলছে এখন যতটা আছে 18,000 বছর আগে এটা লার্জার ছিল। তাহলে কি সেম জিনিসই বলছে না, একটু উল্টায় বলতেছে আর কি। একটা এটা হুবহু মিলে গেছে, এই জন্য আনসার হবে ট্রু। শুধুমাত্র চেঞ্জ করে বলছে, হ্যাঁ। এখানে বলছে আজকে ছোট আছে আগে বড় ছিল, আর এখানে বলছে আগে বড় ছিল আজকে ছোট আছে। ঘুরায় বলছে, শুধু কনফিউজ হয়ে যাবা, এতটুকুতে কনফিউজ হলে চলবে না। মুভিং অন, নাম্বার 4। A change in the climate around 11,700 years ago, তার মানে 11,700 বছর আগে ক্লাইমেটে একটা চেঞ্জ হয়েছে। ওকে, had a greater impact on Obi than on the surrounding islands. Now 11,700 বছর আগে একটা ক্লাইমেটিক চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে, এবং সেটা তারা মানতেছে কোয়েশ্চেনের মধ্যে। বাট আরো কি বলতেছে, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা হ্যাড গ্রেটার ইম্প্যাক্ট অন ওবি, ওবিতে বেশি বড় ইম্প্যাক্ট ছিল দেন দ্য সারাউন্ডিং আইল্যান্ডস, অন্যান্য আইল্যান্ডের তুলনায়। তো এগেইন এখানে স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাডজেক্টিভ হবে স্ট্রেস ওয়ার্ড, যে গ্রেটার ছিল নাকি লেসার ছিল, নাকি কম ছিল নাকি বেশি ছিল, হোয়াট এভার আমরা দেখবো সেটা, যে অন্যান্য আইল্যান্ডের তুলনায় ওবিতে এটার ইম্প্যাক্ট বেশি ছিল নাকি কম ছিল। কোয়েশনে বলতেছে বেশি ছিল। সো 11,700 বছর, এটা তো অবশ্যই একটা কিওয়ার্ড, এবং সেটা আমরা পাইছি। তারপর হচ্ছে ক্লাইমেট শব্দটাও নিতে পারো, চেঞ্জ শব্দটাও নিতে পারো, সব নাউন তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নাই। তারপর সারাউন্ডিং আইল্যান্ডস নিতে পারো, সবগুলো নাউন নিয়ে যাও, একটা দুইটা পাইলেই বুঝতে পারবা যে ওইখানে আনসারটা আছে। বাট 11,700 এটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, আমরা আগেও খুঁজে পাইছিলাম এই যে এখানে। বাট আমরা দেখবো যে যে ইম্প্যাক্টটা গ্রেটার ছিল কিনা অবিতে অন্যান্য আইল্যান্ডের তুলনায়। শুরু থেকে পড়ি। রাফলি 11,700 ইয়ার্স এগো এজ দ্য মোস্ট রিসেন্ট আইস এজ এন্ডেড। আচ্ছা, তাহলে 11,700 বছর আগে যে ক্লাইমেটিক ইভেন্টটা বলতেছিল সেটা হচ্ছে কি, আইস এজ খতম হয়েছে তখন, এর আগে আইস এজ চলতেছিল। দ্য ক্লাইমেট বিকেম সিগনিফিকেন্টলি ওয়ার্মার অ্যান্ড ওয়েটার। এটা ওয়ার্মার ছিল, গরম ছিল, এবং ভিজা ছিল, আর্দ্র ছিল। এইটা আমাদের আহ বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে যে ওবিতে ইম্প্যাক্টটা বেশি ছিল নাকি কম ছিল। নো ডাউট মেকিং অবিস জাঙ্গল মাছ থিকার, অবিস জাঙ্গলগুলা থিকার ছিল, ওকে বুঝতে পারলাম। তারপর কি, অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার ইট ইজ নো কোইন্সিডেন্স দ্যাট অ্যারাউন্ড দিস টাইম দ্য ফার্স্ট অ্যাক্সেস ক্রাফটেড ফ্রম দ্য স্টোন রাদার দেন সি শেলস অ্যাপিয়ার। তখন হচ্ছে স্টোন দিয়ে প্রথম কুটারটা পাইছে, ওকে। লাইকলি ইট রেসপন্স টু দ্য হেভি ডিউটি ইউজ ফর ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিংলি ডেন্স রেইন ফরেস্ট, হোয়াট এভার। অনেক, এটা ওরা হচ্ছে টপিক ছেড়ে চলে গেছে। আমাদের কোয়েশ্চনটা ছিল যে এই যে ইভেন্টটা হয়েছে, এই যে 11,700 বছর আগে আইস এজ খতম হয়েছে, ক্লাইমেটিক একটা চেঞ্জ হয়েছে, এটার ইম্প্যাক্টটা অবিতে বেশি ছিল অন্যান্য আইল্যান্ডের তুলনায়। এখানে পরে কি আমরা বুঝলাম, অবিতে বেশি ছিল, অন্যান্য আইল্যান্ডের কথা বলছে, বলে নাই, রাইট? তাইলে আমরা এখন কোয়েশ্চনে যাব। কোয়েশ্চনে গিয়ে আমরা দেখবো কি আছে। এখানে বলছে যে হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট অন অবি অন দেন অন দ্য সারাউন্ডিং আইল্যান্ডস, অবিতে ইম্প্যাক্ট গ্রেটার ছিল, সেটা কি আমরা পাইছি? পাইনি। তো তোমরা কি করো, না পাইলে সাথে সাথে হচ্ছে ফলস দিয়ে দাও। বাট ফলস হওয়ার জন্য, লেডিস এন্ড জেন্টলম্যান, তোমাকে প্যাসেজটাকে প্রমাণ করতে হবে যে গ্রেটার ইম্প্যাক্ট ছিল না, অর্থাৎ অন্য আইল্যান্ডের তুলনায় অবির ইম্প্যাক্টটা বড় ছিল না, অন্যান্য আইল্যান্ডে অবির চাইতেও বড় বড় ইম্প্যাক্ট হয়েছে, এরকম কিছু একটা প্রমাণ করতে হবে, কন্ট্রাডিক্টরি প্রমাণ করতে হবে, অথবা বিপরীত অপোজিট প্রমাণ করতে হবে। তো এইগুলো তো আমরা পাইনি। তাহলে যখন আমরা ট্রুও লিখতে পারবো না, ফলসও লিখতে পারবো না, তখন আমরা কি দেবো জানো? অফকোর্স তোমরা জানো, তখন আমরা দেবো গিভেন। আন্ডারস্টুড? নাইস। চলে যাবো আমরা পরেরটাতে। দ্য রিসার্চার্স বিলিভ, রিসার্চাররা বিশ্বাস করে, দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ওয়ার্মার ওয়েটার, এই শব্দগুলো আমরা পাইছি, কারেক্ট? ওয়ার্মার ওয়েটার ওয়েদার অ্যান্ড এ চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক এক্সেস। এক্সেসের যে ম্যাটেরিয়াল, এই বিষয়টা বলা আছে, যে স্টোন দিয়ে প্রথম এক্সেসটা পাইছে, হোয়াট এভার। তো রিসার্চাররা মনে করে, কোয়েশ্চনে বলতেছে, রিসার্চাররা মনে করে একটা কানেকশন আছে। কোন দুইটার মধ্যে কানেকশন আছে? এই যে ওয়েদার ওয়ার্ম হয়েছে, ওয়েট হয়েছে, এর পাশে এর সাথে সাথে হচ্ছে এক্সেস কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, তার মধ্যে একটা কানেকশন আছে। তো ওয়ার্মার ওয়েটার এক্সেস এসব কিছু আমরা পাইছি, পাইনি? এটা পড়ার সময় কোথায় গেল? এই যে এখানে। তো আমরা দেখি যে আসলে এখানে কানেকশন আছে কিনা।
ওয়েদার ওয়ার্ম হওয়ার সাথে সাথে বা ওয়েটার হওয়ার সাথে সাথে এক্সেস গুলো কি হয়েছে, কোথায় গেল এক্সেস? এই যে, ওকে। তোমরা যেটা বুঝলাম যে 11,700 বছর আগে, as the most recent ice age ended, the climate became significantly warmer and wetter, no doubt making Obi's jungle much thicker. এই যে thick হয়েছে, ঘন হয়েছে, কেন হয়েছে? এই যে ওয়ার্ম এবং ওয়েটার হওয়ার কারণে। According to the researchers, it is no coincidence, এটা কোনো coincidence নয়, that around this time the first axes crafted from the stone rather than seashells appear. কেন এটা coincidence নয়? যেহেতু ওয়েদার ওয়ার্মার হয়েছে এবং আর্দ্র হয়েছে, যার ফলে এটা জাঙ্গলটা ঠিক হয়েছে, যার কারণে তাদের শার্প জিনিসের দরকার ছিল, এজন্য তারা স্টোন। কেন কোইন্সিডেন্স নয়? কারণ এই যে ওয়েদার যখন ওয়েদার হইলো তখন জাঙ্গলগুলো ঠিক হইলো, ঘন হইলো, এবং এর কারণেই হচ্ছে ওরা কুটার প্রথম স্টোন দিয়ে বানাইছে। এই যে অ্যারাউন্ড সেম টাইমে, এই টাইমেই। কেন স্টোন দিয়ে বানাইছে? লাইকলি ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ ফর ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিংলি ডেন্স রেইন ফরেস্ট। এই যে রেইন ফরেস্টগুলো ডেন্স হয়ে গেছে, এজন্য তখন আর সি শেলসের কুটার যে কাজ হচ্ছে না, স্টোনস দিয়ে কুটার বানাইতে হয়েছে। তাইলে একটা কানেকশন অবশ্যই আছে, রাইট? এই যে ওয়েদারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এক্স এর মেটেরিয়ালস চেঞ্জ হওয়ার একটা কানেকশন আছে। কেন? ওই যে আহ, জঙ্গল হচ্ছে ডেন্সার হয়ে গেছে, এর জন্য হচ্ছে তারা সি শেলস বাদ দিয়ে তারা স্টোনে চলে আসছে। তার মানে এটা হুবহু মিলে গেছে, এটা হবে ট্রু। বাকি আছে আর দুইটা। শিপটনস টিম ওয়ার সারপ্রাইজড, তারা সারপ্রাইজ ছিল, টু ফাইন্ড এভিডেন্স অফ দ্য ওভি আইল্যান্ডার্স হান্টিং প্র্যাকটিসেস। তাহলে হান্টিং যে প্র্যাকটিস তারা করতো, ওভি আইল্যান্ডার যে হান্ট করতো, এই বিষয়টা তাদেরকে সারপ্রাইজড করছে কিনা। ওকে, তো কিওয়ার্ড তো অবশ্যই হান্টিং প্র্যাকটিস, হান্টিং শব্দটা আমরা দেখবো কোন জায়গায় আছে, বাট স্ট্রেস ওয়ার্ড হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভটা, তারা সারপ্রাইজড হয়েছে কি হয় নাই। যদি তারা সারপ্রাইজড হয় তাহলে এটা ট্রু, যদি সারপ্রাইজড হয় না তাহলে এটা ফলস, আর যদি বোঝা যায় না যে তারা সারপ্রাইজড হইলো কি হইলো না, তাহলে এটা নট গিভেন। তো আমরা খুঁজবো যে এখানে হান্টিং, এই যে হান্টেড পরে প্যারাগ্রাফে চলে আসছে। তো আমরা দেখি যে হান্টিং করতো, তারা হান্টিং প্র্যাকটিসটা যে তারা করতো, এটা দেখে রিসার্চার সারপ্রাইজড হইলো কিনা। জাজিং বাই দ্য বোনস হুইচ দ্য রিসার্চার্স আনআর্থ করা মানে হচ্ছে মাটি করে বাইর করা কোনো কিছু। বোনস যেটা পাইছে তারা ইন দ্য খেলোর কেভসে, পিপল লিভিং দেয়ার মেইনলি হান্টেড দ্য রোথস্চাইল্ডস কসকাস, people living there mainly hunted the Rothschild's cuscus, a possum-like creature that still lives on Obi today. একটা ক্রিয়েচার তারা হান্ট করতো যেটা এখন অবিতে আছে। বাট আমরা খুঁজতেছি যে রিসার্চাররা সারপ্রাইজড হইল কি হইল না। As the forest grew more dense, people probably used axes to clear patches of forest and make hunting easier, whatever. অনেক কিছু বলতেছে যে কিভাবে হান্ট করতো, হান্টিং কিভাবে ইজি হইতো, কোন জিনিসটা হান্ট করতো। বাট এটা পরে কি আমরা বুঝলাম যে রিসার্চাররা সারপ্রাইজড হয়েছে? না। তাহলে ট্রু লেখা যাবে না। তাহলে কি রিসার্চাররা সারপ্রাইজড হয়নি? সেটাও কিন্তু লেখা নেই, রাইট? তাহলে ফলসও লেখা যাবে না। আর এগেইন যখন ট্রু ফলস কিচ্ছু লেখা যাবে না, তখন আমরা লিখবো নট গিভেন। এখানে তোমরা খুব সহজেই ফলস দিয়ে দিবা, যে সারপ্রাইজ তো হয় নাই, অত ভালো করেই বলতেছে, নর্মালি বলতেছে, বাট সারপ্রাইজ যে হয় নাই এই বিষয়টাও তো নাই, থাকতে হবে, পেসেজের মধ্যে থাকতে হবে যে ওরা সারপ্রাইজড হয় নাই, ইট ওয়াজ নর্মাল ফর দেম হোয়াট এভার, বা রিসার্চাররা নর্মালি ফাউন্ড দ্যাট হোয়াট এভার। আমি কি বলতে পারছি বিষয়টা? তো সারপ্রাইজ হয় নাই, ঠিক আছে, সরি, যে সারপ্রাইজ যে হয়েছে এইটা নাই পেসেজে, ঠিক আছে, বাট সারপ্রাইজ যে হয়নি ওইটাও কিন্তু নাই, রাইট? মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। ইট ইজ থট দ্যাট, এইটা মনে করা হয় যে the Kalos settlers, the Kalos shelters were occupied continuously until about 1000 years ago. যদি বুঝতে অসুবিধা হয় ভেঙে ভেঙে পড়বা। ইট ইজ থট, এটা মনে করা হয়তো, দ্য কেলো শেল্টার্স ওয়ার অকুপাইড, কেলো যে শেল্টারগুলো আছে, বাসস্থানগুলো আছে, এগুলো অকুপাইড করা ছিল কন্টিনিউয়াসলি, একাধারে, লাগাতার, আনটিল অ্যাবাউট 1000 years ago, 1000 বছর আগ পর্যন্ত। 1000 বছর আমরা পাইছি, সো আমি শিওর এখানেই আনসার। যদি সেন্টেন্সের শুরু থেকে পড়ি, হোয়াট এভার দ্য রিজন ফর দ্য ডিপার্চার,
There is no evidence for use of the Kellow shelters after this time. কোন টাইম? হয়তো আগে গেলে আমরা পাবো যে the excavation suggests people successfully live in the two Kellow shelters for about 10,000 years, but then about 8,000 years ago both were abandoned. আচ্ছা, তাহলে 8,000 বছর আগে ওরা চলে গেছে, এই বিষয়টা বলছে। So whatever the reason for their departure, যে কারণে তারা চলে যাক না কেন, there is no evidence for use of the Kellow shelters after this time. এই যে 8,000 বছর আগে ওরা চলে গেছে, এরপরে আর কোনো এভিডেন্স নাই যে ওইটা ইউজ করা হয়েছিল until about 1,000 years ago when they are re-occupied. আবার 1,000 বছর আগে থেকে অকুপাইড করা শুরু করছে। কিন্তু কোয়েশনে বলছে যে 1,000 বছর আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি অকুপাইড করা ছিল। বাট প্যাসেজে বলছে যে না, 8,000 বছর আগে ওরা চলে গেছে এবং 1,000 বছর আগে আবার ফিরে আসছে। তাহলে ওই যে কন্টিনিউয়াসলি অকুপাইড করা ছিল না। স্ট্রেইট অ্যান্ড ক্লিয়ার। তাহলে এটা আনসার হবে ফলস। অলরাইট, ফিল ইন দ্য গ্যাপস এর ক্ষেত্রে আমরা ইনস্ট্রাকশনটা প্রথমে দেখব। ওয়ান ওয়ার্ড অনলি, একটা মাত্র শব্দ ব্যবহার করা যাবে, হুইচ ইজ গুড নিউজ বাই দ্য ওয়ে। তারপর একটা টাইটেল দেওয়া আছে আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস অন ওবি। তো এই টাইটেলটা খুব একটা যে হেল্প করতেছে এটা বলা যায় না, কারণ আমরা ওবির আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস নিয়েই হচ্ছে পুরো পেজটা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে খুঁজতে হবে। এনিওয়ে, আমরা যদি প্যাসেজ ম্যাপিং এর জন্য নাম এবং নাম্বারগুলো যদি দেখি, এই যে খেলো আছে, এটা প্রথমে কোন জায়গায় পাইছিলাম আমরা জানি, বাট এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 14,000 বছর, এটা আগে ছিল না, নতুন একটা জিনিস আমরা পাইছি। আর 11,700 কোন জায়গায় ছিল সেটাও আমরা জানি। আর আর কিছু আর 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 কিছু অবি অত দরকার নেই। এই যে 8,000 বছর আমরা একটু আগেই দেখলাম কোন জায়গায় ছিল। তারপর হচ্ছে অলরাইট, আর কিছু, আর তো কিছু পাইলাম না। আচ্ছা, এগুলো আপাতত দাগ দিই, দেখি এটা আমাদেরকে হচ্ছে কতটুকু হেল্প করে। প্রথমে হচ্ছে কেলো তো অনেক জায়গাতেই ছিল, বাট 14,000 কোন জায়গায়, এইটা হচ্ছে প্রথম দেখতে হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে কেলো শুরু, এই যে 14,000। তাহলে এখানে হচ্ছে প্রথম কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটু ভিন্ন দাগ দিই, নাহলে হচ্ছে বোঝা যাবে না যে কোনটা ফিল ইন দ্য গ্যাপস এর জন্য আর কোনটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর জন্য। আর কি ছিল? 14,000 বছর, তারপর ছিল হচ্ছে 11,700, সেটা তো আমরা আগেও পাইছিলাম। তারপর আছে 8,000, আই গেস কোন জায়গায় ছিল, এই যে 8,000। ইয়া, দ্যাটস ইট। আর লাগতেছে না, আমরা দেখি এখন কোয়েশন গুলো একটা একটা করে। এক্সকেভেশনস অফ রক, এই যে প্রথম থেকে শুরু করবো আমরা। এক্সকেভেশনস অফ রক শেল্টার্স ইনসাইড ড্যাশ নিয়ার দ্য ভিলেজ অফ কেলো রিভিলড। আচ্ছা, কি কি রিভিল করতে সেখানে আমরা পরে আসতেছি, বাট এর আগে আমাদের দেখতে হবে যে এক্সকাভেশন মানে যে কি বলে অনুসন্ধান বা যাই হোক, অফ রক শেল্টার্স ইনসাইড ড্যাশ কিসের ভেতরে ছিল এই রক শেল্টার গুলা নিয়ার দ্য ভিলেজ অফ কেলো, এটা 14,000 বছরের আগে থাকবে। কেলো ভিলেজ আর এই রক শেল্টার গুলা কোন জায়গায় ছিল, কিসের ভেতরে ছিল, এটা আমরা খুঁজবো। তার মানে এখানের উপরে এইটাতে হওয়ার কথা। ওকে, রক শেল্টার। আচ্ছা, এটা শুরু থেকে পড়লে হয়তো পাওয়া যাবে, দেখি আমরা কি বলে। Just inland from the village of Kellow on Obi's northern coast, Shipton and his colleagues found two caves containing prehistoric rock shelter that were suitable for excavation. Whatever. এই রক শেল্টারগুলো কিসের মধ্যে ছিল? এখানে বলছে they found two caves containing, মানে ধারণ করা। তাহলে caves গুলো ধারণ করতেছিল রক শেল্টার। তার মানে হচ্ছে রক শেল্টার গুলো কেইভের ভেতরে ছিল। বুঝতে পারতেছো তোমরা? তো আমরা খুঁজতেছিলাম যে এই রক শেল্টার গুলো কোন জায়গায় ছিল, কিসের ভেতরে ছিল, ইনসাইড সামথিং। এই ইনসাইড হচ্ছে কেভস, তাই জন্য এখানে আনসার হবে কেভস। অলরাইট, পরবর্তীতে হচ্ছে 14,000 জিনিসটা কি সেটা আমরা দেখি একটু। অ্যাক্সেস ফ্রম অ্যারাউন্ড 14,000 ইয়ার্স ago probably used to make canoes. এই অ্যাক্সেস গুলো দিয়ে ক্যানস তৈরি করা হয়েছে, হোয়াট এভার। বা কোয়েশন হচ্ছে পরেরটাতে, অ্যাক্সেস মেড আউট অফ ড্যাশ কিসের দ্বারা তৈরি ছিল এক্সগুলো, অ্যাক্সেস মেড আউট অফ ড্যাশ ডেটিং ফ্রম অ্যারাউন্ড 11,700 ইয়ার্স এগো। তাহলে এই যে 11,700 বছর আগে যে এক্স গুলা বানানো ছিল এগুলা কিসের তৈরি ছিল? ক্লিয়ার?
ওকে, আমরা 11,700 কোন জায়গায় আছে আমরা জানি, ওইখানে যাব, গিয়েছে দেখবো যে এখানে এক্স গুলো কিসের। আচ্ছা, এটা তো আমরা ট্রু ফলস সলভ করার সময় পাইছি যে এক্স গুলো কি দিয়ে তৈরি ছিল এই টাইমে, এজ অ্যারাউন্ড দিস টাইম এক্স গুলো ছিল হচ্ছে স্টোন রাদার দেন সি শেলস। সি শেলস এর চাইতে, আই মিন পরিবর্তে এগুলো স্টোন দিয়ে তৈরি ছিল। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা ট্রু ফলস সলভ করার সময় এটা আমরা পাইছিলাম। তাহলে এক্স ইজ মেড আউট অফ স্টোন, স্টোন দ্বারা তৈরি এক্স ছিল। ওকে, পরবর্তীটাতে ড্যাশ অফ অ্যান অ্যানিমাল, অ্যানিমালের কি, অফ মানে হচ্ছে এর, অ্যানিমালের কোন জিনিসটা, এভিডেন্স অফ হোয়াট এনশিয়েন্ট আইল্যান্ড এইট, এভিডেন্স অফ, আচ্ছা এতটুকুই, যে এই যে এভিডেন্স অফ হোয়াট দ্য এনশিয়েন্ট আইল্যান্ডার্স এইট, এটা কোত্থেকে আসছে, অ্যানিমাল অফ সামথিং অফ অ্যানিমাল, অ্যানিমালের কোন একটা জিনিস থেকে তারা কি খায় সেটা আসছে। আচ্ছা, এইটা একটু আজীব মনে হচ্ছে, আমার তো এই ধরনের কিছু পাইলাম বলে মনে হলো না। আচ্ছা, পাইছি তো, এই যে হান্টিং, হান্টিং ছিল, আর তার মানে এটাই তারা খাইতো, স্টিল লিসন টু রে। আচ্ছা, তাহলে এই অ্যানিমালের, আচ্ছা শুরু থেকে পড়ি, আমরা কি খুঁজতেছি, অ্যানিমালের কোন জিনিসটা, জাজিং বাই দ্য বোনস হুইচ দ্য রিসার্চার আনআর্থড ইন দ্য ক্যালো কেভস, পিপল লিভিং দ্যার মেনলি হান্টেড দ্য রোস্টাইলস কাসকাস এনিওয়ে। তো বোনস থেকে সেটা এটা বুঝতে পারছে, এভিডেন্স কি কোন জিনিসটা ছিল, অ্যানিমালের বোনস ছিল হচ্ছে এভিডেন্স, যারা হান্ট করতো এবং কি খাইতো, এই যে কাসকাস খাইতো হান্ট কইরা, এই বিষয়টা হচ্ছে তারা বোনস থেকে পাইছে, বোনস অফ এন অ্যানিমাল। So that's why answer will be bones. নাইস। তারপর হচ্ছে কি, এভিডেন্স অফ ট্রাভেল বিটুইন আইল্যান্ডস, আইল্যান্ডের মধ্যে যে ওরা ট্রাভেল করতো, এটার এভিডেন্স কি, অবসিডিয়ান, এটা একটা শব্দ, এ ম্যাটেরিয়াল দ্যাট ইজ নট ফাউন্ড ন্যাচারালি অন ওবি, ওবিতে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা পাওয়া যায় না, তাহলে এইটাই হচ্ছে এভিডেন্স যে ওরা হচ্ছে অন্য জায়গায় যাইতো। বাট এখানে আমাদের কোয়েশ্চন না, অবসিডিয়ানের পরে হচ্ছে আমাদের কোয়েশ্চনটা, দেশ হুইচ রিজেম্বলড ওয়ান্স ফাউন্ড অন আদার আইল্যান্ডস, রিজেম্বল মানে হচ্ছে একই রকম হওয়া, তাহলে কোন জিনিসটা যার একই রকম জিনিস অন্য আইল্যান্ডে পাওয়া যায়, এটা একটা এভিডেন্স যে ওরা হচ্ছে যাতায়াত করতো আইল্যান্ডের মধ্যে, নাহলে তো পাওয়া যেত না। কারেক্ট। তো আমরা দেখবো কোন জিনিসটা হচ্ছে অন্য আইল্যান্ডে পাওয়া যায়, অবসিডিয়ান কথাটা মাথায় রাখবা, কারণ এইটার পরে হচ্ছে আমাদের আনসার আছে, এই যে অবসিডিয়ান, অবসিডিয়ান। ওকে, এর পরে হওয়া উচিত, এখান থেকে হওয়া উচিত। আচ্ছা, দেখি যদি এখানে না পাই দেন হচ্ছে অবসিডিয়ানের এই সেন্টেন্সটা আমরা পড়বানি। It also revealed particular types of beads similar to those previously found on islands in southern Wallacea. এই অন্য আইল্যান্ডেও পাওয়া যাইতো একই রকম, কি ছিল এটা, বিডস, সিমিলার পার্টিকুলার টাইপ অফ বিডস দ্যাট সিমিলার টু দ্য those previously found on islands in southern Wallacea. সো আমরা খুঁজতেছিলাম যে কি একই রকম দেখতে ছিল, এখানে বলতেছে বিডস যেগুলো সিমিলার ছিল, এজন্য এখানে আনসার হবে বিডস। ফিলিং দ্য গ্যাপসগুলো এরকমই হয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সহজ। ইট ইজ থট দ্যাট অ্যাবাউট দ্যাট ফ্রম 8,000 ইয়ার্স এগো ওবি আইল্যান্ডার্স কি করছে, মে হ্যাভ সুইচড ফ্রম হান্টিং টু ফিশিং। ফিশিং শব্দটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তারা হান্টিং থেকে ফিশিং এ চলে গেছে। ওকে, এরপরে কি হয়েছে, হ্যাড ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ আইটেমস মেড আউট অফ মেটাল, ফিশিং এর পরবর্তীতে এই জিনিসটা আসবে, তাদের আরো কি ছিল, সাথে এজ ওয়েল এজ মানে এর সাথে সাথে আইটেমস মেড আউট অফ মেটালও ছিল, মেটাল দিয়ে বানানো জিনিসপত্র ছিল, আর কি ছিল তাদের, এটা আমরা দেখবো। বাট এর আগে ফিশিংটা কোন জায়গায় আছে, আচ্ছা 8,008 তো পাইলাম আমরা, এখানে ফিশিংটা কোন জায়গায় আছে একটু আমরা দেখি, ফিশিং এর পরে এই যে ফিশিং। ওকে, আমরা পাইছি ফিশিং যে জায়গায় ছিল, দূর এটা হচ্ছে না, সরি গাইজ। ওকে, এরপরে বলছে কি তাদের কিছু জিনিস ছিল, সাথে মেটালও ছিল, তাহলে এখানে আনসার হওয়া উচিত মেটাল শব্দটা দেখো তো, হ্যাঁ ওই যে যদি ডিজিজ দেওয়া থাকে কুয়েশনে এবং প্যাসেজে কি করে, ডিজিজ না দিয়ে ডিজিজের নাম দিয়ে দেয়, কলেরা দিয়ে দেয়, ডায়রিয়া দিয়ে দেয়, এখানেও সেম কাজটা করছে, এই যে মেটাল নিয়ে দিয়ে মেটালের নাম দিয়ে দিছে, কি গোল্ডেন সিলভার, এগুলা কি ধাতু না, মেটাল এগুলা। সো এটা একটু ক্লেভার
কাজ করছে ওরা, তোমরা হচ্ছে এখানে হয়তো একটু কনফিউজড হইতা, আর যেহেতু আমি আছি কোনো কনফিউশনের কোনো সুযোগ নাই। আমরা যদি সেন্টেন্সটা শুরু থেকে পড়ি তখন আমরা বুঝতে পারবো যে আর কি ছিল তাদের এই মেটালের পাশাপাশি। এত লম্বা সেন্টেন্স পড়বো, পড়ো, সমস্যা নাই। Whatever the reasons for the departure, there is no evidence of use of the Kala shelters after this time until about 1000 years ago, when they were reoccupied by people who owned pottery as well as items made out of metal অথবা গোল্ড এন্ড সিলভার। তাদের কি ছিল? পটারিও ছিল এবং এরই সাথে সাথে তাদের আইটেমস ছিল মেড আউট অফ গোল্ড এন্ড সিলভার, হ্যান্স মেড আউট অফ মেটাল। সেই জন্য 12 নম্বরের আনসার হবে অফকোর্স পটারি। নাম্বার 13, probably took part in the production and sale of death। কোন জিনিসটা তারা প্রডিউস করছে এবং বিক্রি করছে, মানে ব্যবসাপাতি তো তারা করছিল। তো এই জিনিসটা আমরা নেব প্রোডাকশন এন্ড সেল। কোন জিনিসটার প্রোডাকশন, উৎপাদন এবং বিক্রির সাথেও তারা সম্পৃক্ত ছিল। আমরা একদম শেষের দিকে চলে আসছি, তার মানে এখানে আনসারটা হুম কোথায় আল্লাহ জানে। আচ্ছা, এই অংশটা পড়লেই তো আমরা পেয়ে যাবো, পড়ে নেই। ইট সিমস লাইকলি ইন ভিউ অফ obvious location that this final phase of occupation also saw the Kelo shelters used by people involved in the historic trade, এই যে ব্যবসাপাতি, trade in spices between the Maluku Islands and the rest of the world। তো তারা কি ট্রেড করতেছিল? অফকোর্স তারা স্পাইসেস ট্রেড করতেছিল, যার মানে তারা উৎপাদন এবং বিক্রি করতেছিল স্পাইসেস। এই জন্য আনসার হবে স্পাইসেস। ফিল ইন দ্য গ্যাপস অ্যাজ ইউজুয়াল খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল এবং খুবই সহজে পাওয়া গেছিল, কারণ কিওয়ার্ড গুলা খুবই অবভিয়াস ছিল। ট্রু ফলস নট গিভেন ম্যাক্সিমাম খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, একটা দুইটা হয়তো একটু ঘুরায় পেঁচায় বলছে, বাট আমি শিওর তোমরা সেটা বুঝতে পারছো। বাট তারপর যদি কোনো কোয়েশন অন্তরে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সটা ব্যবহার করবা এবং আমাকে জানাবা, আমি রেসপন্স করব। নেক্সট দিন চলে আসবো রিডিং প্যাসেজ 2 নিয়ে। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।